নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের, বিশেষত যাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি বিষয়টি রয়েছে তাদের জন্য। আজকে ইতিহাসের শেষ মুহূর্তের শেষ সাজেশন তোমাদের সামনে পোস্ট করতে চলেছি। এখানে শুধু বড় প্রশ্নই নয়, এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে দেখিয়ে দিব এবং এই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করে তোমরা যদি পরীক্ষার হলে যেতে পারো উপকার অবশ্যই পাবে, এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। দেখো বন্ধুরা, সারা বছর ধরে তোমরা পড়েছো, পরীক্ষার প্রাক মুহূর্তে আমার বলে দেওয়া এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা যদি রেডি করে যাও উপকার অবশ্যই পাবে। প্রথম কথা, তোমাদের দুটো বিভাগ রয়েছে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ ক প্রথম 4টি অধ্যায় রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং বিভাগ খতে পরবর্তী 4টা অধ্যায় রয়েছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। প্রতিটি বিভাগ থেকে তোমাদের দুটি করে প্রশ্ন কিন্তু করতেই হবে। বিভাগ ক থেকেও দুটি করতে হবে, খ থেকেও দুটি করতে হবে। আর একটি উদ্বৃত্ত প্রশ্ন, সেটা তোমরা ক থেকেও করতে পারো, খ থেকেও করতে পারো। অর্থাৎ ক থেকে 3টা করলে খ থেকে 2টো করতে হবে, খ থেকে 3টা প্রশ্নের উত্তর করলে ক থেকে 2টো করতে হবে। বোঝা গেল? আর বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে যাব। যে সমস্ত দুর্বল মানের ছাত্রছাত্রীরা এখনো পড়াশোনা করে ওঠার সুযোগই পাওনি, তারা পরীক্ষার প্রাক মুহূর্তে এই ভিডিওতে বলা প্রত্যেকটা বিভাগ থেকে যে প্রশ্নগুলোতে আমি নীল কালিতে দাগ দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো অন্তত দেখে যাও। আর যারা একটু ভালো মানের স্টুডেন্ট বা মধ্যম মানের স্টুডেন্ট আছো তাদেরকে বলবো একটু সবগুলো প্রশ্ন দেখে যাওয়ার চেষ্টা করো, কারণ নাসারা পরীক্ষা হলের প্রশ্ন একটু এদিক ওদিক হয়ে গেলে ভিডিওর মনে ভিডিও পড়ে থাকবে, তোমাদের হাত কামড়াতে হবে। তাই যে প্রশ্নগুলো বলা হচ্ছে, তোমরা সারা বছর ধরে পড়াশোনা করেছো, যেটুকু সময় রয়েছে পরীক্ষার প্রাক মুহূর্তে সেটুকু কাজে লাগায় দেখে নাও প্রশ্নগুলো, আর ছোট প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নাও, দেখো পারো কিনা। তাহলে অনেকাংশে কনফিডেন্স পাবে এবং তোমরা খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো আর দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, প্রথমে তোমাদের আমি বিভাগ ক অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে তোমাদের পড়তেই হবে, তোমাদের প্রশ্ন থাকছে কিন্তু 5টা। তো সেই 5টার ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে, 3-4টা প্রশ্ন পড়ে কমন এরকম টাইপের আশা না করা ভালো। হ্যাঁ, ঝড়ে বক লেগে গেলে আলাদা বিষয়। প্রথম প্রশ্নটা কিন্তু প্রথম অধ্যায় থেকে রয়েছে, প্রথম দুটো প্রশ্ন। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়ে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটা কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে। জনশ্রুতির যে 5টি ভাগ রয়েছে তার ভিতরে মিথ এবং লিজেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই লোককথা এবং মৌখিক ঐতিহ্যটা যদি পারো দেখে রাখো, কারণ প্রশ্নপত্র কিন্তু একটু অন্যরকম হচ্ছে এবছর। কমন থাকছে কিন্তু একটু ঘুরিয়ে থাকছে কিন্তু কয়েকটা জায়গা থেকে, তাই একটু দেখে রাখাটা বেটার হবে। 2 নম্বর প্রশ্নটা, পেশাদারি অপেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো। এই দুটো প্রশ্নই কিন্তু সকলে বলবে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নকেই কিন্তু সবাই হাইলাইট করবে। আশা করছি এই দুটোর ভিতর থেকে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ভিতরে প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয়টাও গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বের নিরিখে বলা যায় ওই 19-20, মিথ লিজেন্ডটা একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এবার 3 নম্বরে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা দ্বিতীয় অধ্যায় প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বলতে কি বোঝো? দুটো আলাদা সংজ্ঞা পড়বে। সাম্রাজ্যবাদ উদ্ভবে এবং উপনিবেশবাদ স্থাপনের কারণগুলো সংক্ষেপে বর্ণনা করো। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে এই পাঠটা, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। বুঝতে পেরেছো? এই পার্টটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। 3 এবং 4, 1, 2, 3, 4 এগুলো একটা বাদ দিতে পারবে না, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বৈষম্যমূলক চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই অসম বা বৈষম্যমূলক চুক্তি কিন্তু 9টা চুক্তি আছে, তার ভিতর থেকে কিন্তু কয়েকটা নাম দিয়ে এরকম বলতে পারে নানকিং বা তিয়েনসিন বা সিমোনোসেকি সন্ধির মূল শর্তগুলি সম্পর্কে আলোচনা করো। অসম চুক্তিটাই দেওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু অনেক সময় শুধুমাত্র 2-1টা চুক্তি বা সন্ধি তুলে দিয়ে তার সম্বন্ধে আলোচনা করতে বলতে পারে। 6 নম্বর, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য, প্রভাব ও ফলাফল বা সুফল কুফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা, যে ভূমি রাজস্ব বন্দোবস্তগুলো ছিল 1 সালা, 5 সালা, 10 সালা, 10 সালা, পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়, রায়তোয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, ভাইয়াচারি বন্দোবস্ত। তো এই বন্দোবস্তগুলো সম্বন্ধে কিন্তু লিখতে হবে এখানটায়। তার ভিতর থেকে অবশ্যই চিরস্থায়ী বন্দোবস্তটাকে কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। 8 নম্বর, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল বা এর প্রভাব ব্যাখ্যা করো। 9 নম্বর, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 10 নম্বর, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 10টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 11তে রয়েছে ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 12 নম্বরে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করে, এর সীমাবদ্ধতা কী ছিল। আর অতিরিক্ত 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
আলিগড় আন্দোলনের প্রসারে বা মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। তো প্রথম 4টা অধ্যায় থেকে 14টা প্রশ্ন দেওয়া হয়েছে, ওই 3টা করে গড়ে আসতেছে, 1টা থেকে 2টো করে বেশি। এখান থেকেও বেশি গুরুত্বপূর্ণ যদি বলো তাহলে কিন্তু অবশ্যই যেটা দাঁড়াচ্ছে মিথ লিজেন্ড, পেশাদারি অপেশাদারি, হবসন লিনটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে, অসম চুক্তিটা গুরুত্বপূর্ণ রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুরুত্বপূর্ণ রয়েছে, অবশিল্পায়ন গুরুত্বপূর্ণ রয়েছে, 4 মে, শিক্ষা রাজা রামমোহন রায়। একটা যদি একদম সাজেস্টিভ টাইপের প্রশ্ন হয় তাহলে কিন্তু একটা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সাজেস্টিভ প্রশ্ন হলে। কিন্তু তোমরা কিন্তু 14টাকেই দেখবে প্রথম বিভাগ ক থেকে, ওই কাটছাট করে 2-1টা প্রশ্ন কম পড়ে যায় পরীক্ষার হলে, কিন্তু বিপদে পড়লে তখন ভিডিওর মনে ভিডিও পড়ে থাকবে আর তোমাদের কিন্তু তখন হাত কামড়াতে হবে। তাই প্রশ্নগুলো অবশ্যই দেখবে বিভাগ ক থেকে। এখান থেকে তোমরা চাইলে 3টে প্রশ্নের উত্তর করতে পারবে, কারণ যে কোনো একটা গ্রুপ থেকে 3টে এবং অন্য গ্রুপ থেকে 2টো করতে হবে। বিভাগ ক থেকে 3টা করলে খ থেকে 2টো, খ থেকে 3টা করলে ক থেকে 2টো। তো এখানে চেষ্টা করবে, এই জায়গাটা কিন্তু সহজ রয়েছে, তো একটু ভালো করে পড়বে এই পাঠগুলো। পরবর্তী যে 4টি অধ্যায় রয়েছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 1909 খ্রিস্টাব্দের মর্লেমিন্টো শাসন সংস্কার এবং 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের প্রেক্ষাপট, সত্তাবলী, বৈশিষ্ট্য, ধারা, ত্রুটি, গুরুত্ব, সমালোচনামূলক আলোচনা। এই পাঠ দুটো দেখে রাখা উচিত অবশ্যই আইনের ক্ষেত্র থেকে। এরপরে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল, এবং রাওলাট আইনের পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তাই এই পাঠটাও দেখতে হবে তোমাদের, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে যে ভারতীয়দের এতে প্রতিক্রিয়া কী ছিল। এটা পঞ্চম অধ্যায়ের পাঠ। ষষ্ঠ অধ্যায় থেকে অবশ্যই 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো, এই আন্দোলনে মহিলাদের বা নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো সংক্ষেপে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, এবং 5 নম্বরে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান পর্যালোচনা করো। এই পাঠটা গুরুত্বপূর্ণ রয়েছে, এটা ষষ্ঠ অধ্যায় থেকে। 7 নম্বর থেকে এখানে শুধু নিরপেক্ষ লেখা আছে, নিরপেক্ষ নয়, জোট নিরপেক্ষ। হ্যাঁ, 6 নম্বরে জোট, বর্গী জয়কট্টা, জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। 8 নম্বর ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এই পাঠগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 9 নম্বর সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো, এতে ভারতের ভূমিকা কী ছিল। এই কটা পাঠ কিন্তু সপ্তম অধ্যায় থেকে। এরপর অষ্টম অধ্যায় থেকে অবশ্যই স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও, বা এতে ভারতের ভূমিকা কী ছিল, বা শেখ মুজিবুর রহমানের ভূমিকা বলতে পারে, এই পাঠটাও দেখে রাখা উচিত। এবং লাস্টে অব বা বি উপনিবেশিকরণ বলতে কী বোঝো, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে পারলে অবশ্যই 2টো প্রশ্ন এক্সট্রা, কোরিয়া যুদ্ধ এবং চীনের যে উত্থান, সেই পাঠটা তোমাদের পড়তে দেখে গেলে খুব সুবিধা হয়। এইখান থেকে তোমরা যদি গুরুত্বপূর্ণ নিরিখে বলো তাহলে অবশ্যই এই আইনের পাঠটা গুরুত্বপূর্ণ রয়েছে, রাওলাট আইনটাও গুরুত্বপূর্ণ, এটাকে ভারত ছাড়া গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে সুভাষচন্দ্র বসু গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে এই জোট নিরপেক্ষ গুরুত্বপূর্ণ আছে, ট্রুম্যান নীতি, সুয়েজ সংকট, 3টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বাংলাদেশ, এই পাঠগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই এই পাঠগুলো কিন্তু দেখতে হবে। শুধু এই কটাই পড়ে যাচ্ছ, মানে শুধু ইম্পর্টেন্টগুলো পড়ে যাচ্ছ তা নয়, যেটা যেটা দেওয়া আছে প্রত্যেকটা সেট থেকে সেই সেটটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে যেও, তাহলে সুবিধা পাবে। এখান থেকে তোমরা 3টা করলে ক থেকে 2টা করবে, আর এখান থেকে 2টো করলে ক থেকে 3টে করবে। তো এই ছিল তোমাদের সমগ্র সাজেশন। অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো একটু দেখে যাও। আশা করি তোমরা সারা বছর ধরে পড়েছো। যারা সারা বছর ধরে পড়ার সুযোগ পাওনি তারা এই পরীক্ষার প্রাক মুহূর্তে তাদেরকে আর কী বলবো, তারা রিস্ক নিতে পারো। যে প্রশ্নগুলোতে আমি টিকমার্ক মারলাম সেই প্রশ্নগুলো পড়ে গেলে ঝড়ে বক চলে আসলে তোমরা লিখে আসতে পারবে। তবে এই পাঠগুলো থেকেই প্রশ্ন হবে, অধিকাংশ কিন্তু এই পাঠগুলোর উপরেই ভিত্তি করে বলবে। এই পাঠগুলোই এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, তো এই পাঠগুলো অবশ্যই দেখেছো। আর যদি পারো তোমরা বিভাগ ক থেকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতিটা দেখে যেও, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতিটা, বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের সমগ্র সাজেশন। তো ভিডিওটাই এখানটা দেখে নিলে তোমরা, এবার তোমরা ছোট প্রশ্নের দিকে চলো। তো বন্ধুরা, এই হচ্ছে ছোট প্রশ্নের লিস্ট। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইতিহাসের 8টি অধ্যায়ের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো এমসিকিউ বা এসএকিউ এ গুরুত্বপূর্ণ, তো সেই প্রশ্নগুলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও। আশা করি তোমরা পড়েছো। তো যারা যারা পড়োনি তারা এই প্রশ্নগুলো সলভ করে নিতে পারলে আশা করি অনেকাংশে উপকার পাবে, এবং এখান থেকে অনেকাংশ প্রশ্ন কমনও পাবে। তো একটুখানি দেখে নাও প্রশ্নগুলো। আমি এমসিকিউগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ অনেকটা এমসিকিউ রেডি করতে হয়, কয়েকটা 30টা 50টা করে পড়ে
ভেবে নাও যে 24-24 পেয়ে যাবে, তা তো জীবনেও হওয়া সম্ভব নয়। একদম পুরো সেট অনুযায়ী আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে এরকম টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসন্ন উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার ছোট প্রশ্নের জন্য। এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নিও, হ্যাঁ, একটু চোখ বুলিয়ে নিও। অপশান দিয়ে দেওয়া আছে, তো তোমরা একটুখানি চোখ বুলালে হয়তো তোমরা দেখতে পাবে যে কতটা পারতেছো তোমরা ঠিকঠাক করে। তো এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু একটুখানি চোখ বুলিয়ে কিন্তু অনেকাংশ প্রশ্ন হওয়ার সম্ভাবনা আর্দ্র কৃষির বৈশিষ্ট্য লেখো, কার্যাবলীর ভিত্তিতে পৌর জনবসতির শ্রেণীবিভাগ করো, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, ভারতের অসম জনবন্টনের কারণ কি, খুব ভালো মতো করে করবে। ভারতের নগরায়নের সমস্যা কি কি, ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক কেন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ লেখো, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি, পশ্চিম ভারত পেট্রোরসায়ন শিল্পে অগ্রণী কেন, শ্রীলঙ্কা নারকেল চাষে অগ্রণী কেন, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, ব্রাজিল রবার শিল্পে উন্নত কেন। এই প্রশ্নগুলো অবশ্যই 4, 5, 6 জন্য খুব ভালো মতো করে রেডি করে রাখবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই প্রশ্নগুলো রেডি করবে। তোমাদের প্রশ্ন অনেকাংশেই তোমরা বাদ দেবে না, বুঝা গেল? পরীক্ষার সময় আমি দেখিয়ে দিচ্ছি বারবার করে তোমাদের সামনে। খুব বেশি হলে কটা হবে, 110-20টা এমসিকিউ হবে, আর হয়তো 50-60-70টার মতো বা একটু বেশি এসিকিউ হবে। তো এই কটা প্রশ্ন অবশ্যই দেখে গেলে উপকার পাবে। 50-60টা প্রশ্ন, 30টা প্রশ্ন পড়ে তুমি কত কমন পাবে আমি জানি না, কিন্তু এটা দেখে গেলে অনেকাংশে প্রশ্ন কমন পাবে। এটা কিন্তু এসিকিউ এর মধ্যে পড়ছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমের, বুঝা গেল? তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একটু বাড়িতে দেখে নিও, চোখ বুলিয়ে নিও, উপকার অবশ্যই পাবে। ছোট প্রশ্নের জন্য এই পার্টটা গুরুত্বপূর্ণ। তো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।